নেই। আগেই বলা হয়েছে, সবাই বলেছেন, উপস্থিত বিজ্ঞজন, ছাত্রকুল, আমার আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ী সবাইকে আমার আবারও শুভেচ্ছা। আমার বলার কথা নয়, আমার উপরে একটি বই হয়েছে, সেই ক্ষেত্রে অন্যরা বলবে এটাই ছিল কথা, আমার বলার কোনো কথা নাই, ছিল না। এই বইটি আমাকে যখন বলা হলো, অনেকদিন ধরেই শুনতাম একটা বই হওয়া উচিত, কিন্তু সেই সময়টা আমিও দিতে পারি না, আবার দুঃসময় আসে কোনো কোনো সময়, সেই জন্য হয় না। নানান রকমের প্রতিকূলতা এসে যায় বলে হচ্ছিল না। অবশেষে আমার এই মনে করিয়ে দেওয়া বয়সটা ৮০, এইটা যখন আসলো তখন উদযাপন কমিটি করা হলো একটি। সেই কমিটি আমাদের নিসার হোসেন ছিলেন, মনিরুজ্জামানরা ছিলেন, সবাই মিলে ঠিক করলো যে এইবার বইটা বের করে ফেলব। সেই থেকে বইয়ের কর্মকাণ্ড চলছে। আমি একটা পর্যায়ে গিয়ে, আমার তো কিছু করার নাই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমার মনে হলো যে একটু সৌন্দর্যীকরণের ব্যাপারগুলো একটু দেখা হয়তো উচিত। লেখার ব্যাপারে তো কিছু বলতে পারবো না, কারণ আমাদের আজিজ সাহেব, ডক্টর সৈয়দ আজিজুল হক, উনি এই ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে, এবং লেখা সম্বন্ধেও, বানান সম্বন্ধে সর্ব বিষয়ে উনি কিন্তু সবসময় খুব খুঁতখুঁতে। তো যাই হোক, সেই ইস্যুতে আমি আমার পুরো বইটা কীভাবে হচ্ছে, কেমন হচ্ছে, এইটা দেখতে গিয়ে পরে ইনভলভই হয়ে গেলাম। কীরকম ইনভলভমেন্ট, মানে এটা সাজানো গুছানো বলাও হলো, সেইভাবে এর সাথে ইনভলভ হয়ে গেল। কঠিন বিষয় ছিল ছবি পাওয়া, ছবি পাওয়া, বইতে ছাপা হবে, কোথায় যে আমার পেন্টিং তার কাছে কত আছে না আছে জানি না। এইখানে আমি জানি না যে আমার সংগ্রাহক যারা রয়েছেন তাদের কেউ কেউ আছেন কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে দুর্জয় রয়েছেন, আমার অত্যন্ত বড় একজন শুভানুধ্যায়ী রয়েছেন। আমি দেখতে পাচ্ছি সজল, তাদের একটা উৎসাহ উদ্দীপনা ছিল। তাদের কাছ থেকে ছবি পাওয়া কিন্তু কঠিন। যেই ছবি নিয়ে ফেলেছে সেইটাকে বাইরে আবার বের করা, তারা মনে হয় খুব মানে এটা বেশ কঠিন ব্যাপার। যাই হোক, এইরকম যারা সংগ্রাহক ছিল তাদের কাছে ছবি আদায় করা পাওয়া যায় না বলে আমার কনিষ্ঠ ব্রাদার তৌহিদুল নবী, যিনি প্রত্নতত্ত্ব বিভাগের একজন প্রত্নতত্ত্ববিদ, ফটোগ্রাফার, তাকে নিয়োজিত করেছিলেন যে তুমি একটু দেখো। সেই ঘরে ঘরে পৌঁছে গিয়ে চিত্রকের পক্ষ হয়ে কাজটা করে দিয়েছে। এইভাবে বইটা সাজানো হয়েছে, সম্পন্ন হয়েছে। আর বইয়ের আলোচনা করতে গিয়ে আমাদের নিসার হোসেন সাহেব শুধু বইয়ের উপরে কথা বলেছেন, বাকি সবাই কথা বলেছেন আমার উপরে। এটা শুনতে ভালো লাগে। এটা অবশ্যই নিজের সম্বন্ধে নিজে কোনো তো বিশ্লেষণ থাকে না, কিন্তু অন্যের মুখে শুনলে একটু ভালো লাগে। হয়তো বলে একটা কথা আছে, কি জানি, হয়তো এরকম হতেও পারি, জানি না। ছবি আঁকতে হয় বলে আঁকি, কি আঁকি, কেন আঁকি, কার জন্য আঁকি, কেমন আঁকবো, সব কিছু নিয়ে তারপরে একটা ক্যানভাসের সামনে বসতে হয়, বা সেখানে যে সারফেসে কাজ করবো তার সামনে বসতে হয়। এটা হলো আমাদের, আমি বলে না, সব শিল্পীদের একটা কাণ্ড। তা আমিও সেইভাবেই ছবি রচনা করি, চেষ্টা করি যে ছবিকে ভালো করতে। অনেক ছবি আঁকলাম, রেখে দিলাম বাড়িতে, দেখালাম না কাউকে, এইটাতে আমি খুব বিশ্বাসী নই। ছবি আঁকবো, ভালো হলো কি মন্দ হলো, প্রশংসা পাবো না গালাগাল খাবো, সব কিছু মাথায় নিয়েই কিন্তু সেটা সামনে আনার চেষ্টা করি। সবাই দেখে, ভালো লাগলে ভালো, মন্দ হলে নিজেকে সেইভাবে আবার প্রস্তুত করার একটা ব্যাপার থাকে। আমার একটা কথা বলি যে সবসময় বলা হয়ে থাকে যে শিল্পীরা মেধাবী, মেধা নিয়ে কাজ করে। আমি নিজের মেধা সম্বন্ধে খুবই সন্দেহান।
কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এটা একটা শ্রমসাধ্য ব্যাপার। একটা রস, রুচি সব কিছুকে একত্রিত করে একটা ক্যানভাসের উপরে কিছু কাজ করলাম, সেইটি হলো আসলে। এখানে কিন্তু মেধা কতখানি কাজ করে আমি জানি না, কিন্তু এই রুচি একটা জিনিস দেখা, একটা জিনিস চারপাশে কি হচ্ছে সেইটা উপলব্ধি করা একটা জিনিস, সব কিছুকে নিয়ে এমনিতে হয়তো আমরা সবসময় ভাবছি না, কিন্তু যখন ছবির জগতে ছবির মধ্যে যখন সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করি তখন ওগুলো এসে যায়। এইগুলোর দিকে তাকাতেই হয় আমাদের। এই নিয়ে আমার ছবি আর এই বই মানে কি করে সুন্দর করবে সেই প্রচেষ্টা চিত্রকের সবার কাছে আমি কৃতজ্ঞতাই স্বীকার করবো, কারণ ওরা এত শ্রম দিয়েছেন পিছনে, এতই যে সেটা বলার নয়। আমি সবার নাম তো মনে রাখা কঠিন, তবে আমি বলি মনিরুজ্জামান তো বটেই, কর্ণধার আর একজন জহির, মোহাম্মদ জহিরুদ্দিন রয়েছে, আমাদের জসিম যে কম্পিউটারে সহায়তা দিয়েছে, সবটা তারই কাজ করব। তারপরে রয়েছে ইন্নান, সংক্ষেপ নাম ইন্নান শামসুল, তার প্রেস থেকে এটা হয়েছে। সে প্রেসের বাইরেও অন্যভাবে আমাকে সহায়তা দিয়েছে এবং জসিমকে সহায়তা দিয়েছে। এটা একটা অসাধারণ ঘটনা। আমি সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই চিত্রকের যারা সর্বক্ষণ আমাদেরকে সহায়তা দিয়েছে, কাদের এবং তার সহকারী, নামটা যাই, তাদের কাদের এবং তাদের কাদেরের সহকারী যারা, তাদের সবাইকে আমার ধন্যবাদ। এবং এইটার সাথে সংশ্লিষ্ট যারাই রয়েছে তাদের তো বটেই, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। বাধার মধ্য দিয়ে যে ছবিগুলো তুলে তুলতে যে দৃঢ়তা, সেই দ্বারাটা আছে, আমরা সেইটা দেখেছি সুলতানের ছবির মধ্যে। এবং সুলতানের মধ্যে যে পেশিবহুলতা, সেই পেশিবহুলতাটা ওই তার যে বিষয়, সেই বিষয়ের ভেতর আছে। এটা কোনো কৃত্রিম মনে হয় না, এটা কোনো আদর্শায়িত মনে হয় না, মনে হয় যেন ভেতরের যে প্রাণটা সেইটি সুলতান তার এই যে পেশিবহুল মানুষ, পশু, তার মধ্য দিয়ে নিয়ে এসেছেন। রফিকুন নবী ওই প্রাণটাকে ধরতে পেরেছেন। এবং যেটা শিল্পের সম্বন্ধে বলা হয় যে শিল্পী কখনো সন্তুষ্ট হন না। এবং আমরা আমাদের ছাত্র জীবনে রবার্ট ব্রাউনিংয়ের কবিতা পড়েছিলাম, যে সেখানে একজন সঙ্গীত শিল্পীর সম্বন্ধে বলা হচ্ছে যে সেই শিল্পী তিনটে শব্দ দিয়ে চতুর্থ একটা শব্দ তৈরি করেন না, তিনটে শব্দ দিয়ে তিনি একটা তারকা তৈরি করে ফেলেন। যে রফিকুন নবীর এই ছবিগুলোর মধ্যে ওইটা দেখি, বড় শিল্পীর মধ্যে দেখি, তার মধ্যেও দেখি যে তিনি সংগ্রহ করেছেন। এবং সেই ছবির মধ্যে যেমন মানুষ আছে, তেমনি প্রকৃতি আছে, তেমনি প্রাণী আছে। এই যে সম্বন্ধটা ভেতরে, সেই সম্বন্ধটা আছে, এই সম্বন্ধটা তিনি তৈরি করেছেন। এই আমি ওই একটা নতুন শব্দ সে ওখানে দেখলাম, বিরচন, কম্পোজিশনের বাংলা, সেই কম্পোজিশনটা আছে। আবার যেটা আছে সেটা হচ্ছে যে অন্যের কাছে পৌঁছে দেয়, এই যে ভেতরের সম্পর্ক, এবং সেই সম্পর্কটাকে বাইরের কাছে, দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন। এইটাই আমার কাছে তার একটা নিজস্বতা বলে আমার কাছে সব মনে হয়েছে। এবং আমার ওই যে শিরদার, সেইটা আমি তার মধ্যে দেখলাম। এবং সেইগুলো এই নীল রঙের ব্যবহারটার কথাও আমি খুব আমার কাছে মনে রাখে। অনেক বইয়ের তিনি প্রচ্ছদ লিখেছেন, আমারও একাধিক বইয়ের প্রচ্ছদ দিয়েছেন, যে জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমার কিশোরদের জন্য একটা বই আছে, দরজাটা খোলো। সেই দরজাটা খোলো যে প্রচ্ছদটা রফিকুন নবী এঁকেছিলেন, সেটা আমার এখনো মনে পড়ে। সে একটা বড় দরজা, সেই দরজায় কিশোর সন্ধ্যাবেলা ফিরেছে, সন্ধ্যাবেলা ফিরে দেখে দরজাটা বন্ধ, এবং দরজাটা বন্ধ দেখে সে দুটো ধাক্কা দিচ্ছে। তখন সেই ছবির মধ্যে যে নীল রঙের যে ব্যবহার, তার ফাঁকায় যাওয়া একটু হলুদ দেখা যাচ্ছে,
এবং এই কিশোরের মুখের মধ্যে যে অনুভূতিটা দেখা যাচ্ছে সেইটা আমার মনে দাগ কেটে রেখেছে। আমার গর্বের ভেতরে যা ছিল আমার মনে হলো যে তার পরিপূরক নয়, শুধু তার সম্প্রসারণ এইখানে ঘটেছে। তো সেই জায়গায় তিনি ওই থেকে দেখতে পেয়েছেন যে এই দরজাটা কেমন করে বন্ধ হয়ে গেছে এবং জানালা, দরজা, আকাশ এইগুলোর যে বন্দিত্ব সেইটে রফিকুল্লাহ ওই ছবির মধ্যে আছে। সেই জন্য আমরা দেখি যে ওই আকাশ আছে, জানলা আছে, সমুদ্র আছে, এবং যেখানে এই সময় ওই যে দেয়ালের কথা বললাম, সেই দেয়াল চতুর্দিকে যেমন বড়শি, মাছের জন্য বড়শি পড়ে রয়েছে, খাতা আছে, বদ্ধতা আছে, এবং এই সমস্ত কিছুর বদ্ধতার মধ্যে এটার ভাঙার একটা কথা আছে। সেইটাই একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যে অবরুদ্ধ জায়গাতে একটা মুক্তির যে আকাঙ্ক্ষা সেইটি এখানে আছে, উগ্রভাবে নেই। রফিকুল নবীর কোনো ছবিতেই উগ্রতা নেই, ছবি নম্রতা। এবং সেইখানে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো এই যে এই বইকে উৎসর্গ করা হয়েছে রফিকুল নবীর পিতাকে। রফিকুল নবীর পিতা নিজেও একজন শিল্পী ছিলেন, তিনি শিল্পী হতে চেয়েছিলেন, পারেননি, কর্মসূত্রে জীবিকার জন্য পুলিশের চাকরি করেছেন, কিন্তু ওই চিত্রকে কখনো, শিল্পকে কখনো ভুলতে পারেননি। তার প্রভাব রফিকুল নবীর উপর নিশ্চয়ই পড়েছে। এবং পিতা পুত্র নামে খুব সুন্দর একটা খুব মনে রাখার মতো ছবি রফিকুল নবীর আছে। কিন্তু যেটা আমার কাছে মনে হয়েছে যে রফিকুল নবীর সমস্ত ছবি এই পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে একটা অবস্থান। এখানে মাতা অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি উপস্থিত। মায়ের যে মমতা, মায়ের যে সহানুভূতি, সেইটার সমস্ত শিল্পকর্মের মধ্যে রয়েছে। এবং এই পিতৃতান্ত্রিকতা, যে পিতৃতান্ত্রিকতা কর্তৃত্ববাদী, যে পিতৃতান্ত্রিকতা কেবল পিতার মধ্যে থাকে না, মাতার মধ্যেও থাকে। এবং কেমনভাবে থাকে সেটা তো আমরা এই যে বিগত সরকারের, যে সরকারের পতন ঘটল সেই সরকারের প্রধানের আচরণের মধ্যে দেখেছি। সেই যে পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে একটা মায়ের স্নেহ, মায়ের মমতা, মায়ের সহানুভূতি সেই যে আছে। মা ও সন্তান, এটা এই ছবিগুলো তার অনেক জায়গায় আছে। এবং সাঁওতাল মা, মধ্যবিত্ত মা, আবার পরিবারের যে ছবি সেইখানেও মায়ের যে উপস্থিতি সেইটা দেখি। এবং পরিবার, এবং আরেকটা বিষয় সেইখানে দেখি যে রফিকুল নবী শ্রমজীবী মানুষকে নিয়ে এসেছেন এবং তার